মধ্যপ্রদেশের ইন্দোর শহর, আর এই শহরেই থাকতো রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশীর পরিবার। এই দুই পরিবারের ছেলে মেয়েই বিবাহযোগ্য হয়ে উঠেছিল, তাই দুই পরিবারই ডিসাইড করে যে এদের জন্য পাত্রপাত্রীর খোঁজ চালাবে। ঠিক সেই সময় সমাজ পরিচয় পুস্তিকা নামে একটি ম্যাট্রিমোনিয়াম মাধ্যম থেকে এদের দুই পরিবারের পরিচয় হয়, দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং বিয়ে ঠিক হয়ে যায়। 11ই মে 2025 সোনাম রঘুবংশী ও রাজা রঘুবংশীর ভীষণ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এই দুই পরিবারই ছিল ভীষণ সম্ভ্রান্ত একটি পরিবার। রাজা রঘুবংশীর পরিবারের ছিল ট্রান্সপোর্টের বিজনেস, আর সোনাম রঘুবংশীর পরিবারের ছিল প্লাইউডের বিজনেস। আর সেই বিজনেসে সোনাম রঘুবংশী নিজেও বেশ ভালোই হাত জমিয়ে ফেলেছিল। ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা ভীষণ ভালো ছিল বলে সোনাম রঘুবংশী নিজেই ডিসাইড করে যে হানিমুনে কোথায় যাবে। হানিমুনে যাওয়ার জন্য তারা ডিসাইড করে যে তারা মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাবে। তাই 20 তারিখ মানে 20 মে 2025 সেই মতো তারা ইন্দোর শহর থেকে ফ্লাইটে করে রওনা দেয় মেঘালয়ের দিকে। প্রথমে তারা পৌঁছায় গুয়াহাটিতে গিয়ে সেখানে কামাখ্যা মন্দিরে তারা প্রথমে পুজো দেয় এবং সেদিনটা স্টে করে পরের দিন চলে যায় তারা শিলংয়ে। 22 মে শিলংয়ে তারা একটি রেন্টাল এজেন্সির থেকে স্কুটি বুক করে এবং সেই রেন্টাল স্কুটিটা নিয়ে তারা চলে যায় অফবিটের। সেখানে তারা একটি গাইডের সাহায্য নেয় এবং সেখান থেকে তারা যায় ডবল ডেকার ব্রিজের দিকে এবং সেভেন সিস্টার ওয়াটারফলের দিকে। এই দুটো স্পট ঘুরে তারা আবার তাদের নিজের হোটেলে ফেরত চলে আসে। তারপরের দিন 23 মের দিন সকালে তারা ডিসাইড করে যে কোনো এক অফবিট জায়গায় যাবে যেখানে এখনো পর্যন্ত মানুষের যাওয়া আসা ভীষণ কম, তো সেই রকম জায়গা তারা এক্সপ্লোর করে দেখবে। সেই হিসাব মতো তারা সেদিন হোটেল থেকে চেক আউট করে এবং চেক আউটের টাইমে হোটেলের যে মালিক ছিল সে তাদের জানায় যে তাদের কোনো গাইড লাগবে কিনা, কিন্তু সোনাম রঘুবংশী সে জানায় যে রাস্তা তাদের চেনাই আছে, তাই তাদের কোনো গাইড লাগবে না, তারা নিজেরাই স্কুটি নিয়ে যেতে পারবে। তারা যে জায়গাটি যাওয়ার কথা ডিসাইড করে সেটা ছিল ওসরা হিল। 3000 স্টেপ নিচে নেমে একটি সুন্দর ওয়াটারফল, আর সেরকম ভাবেই তারা প্ল্যান করে। সেই প্ল্যান মোতাবেক তারা চলে যায় এবং ঠিক সকাল 10টা নাগাদ সোনাম রঘুবংশী তার যে শাশুড়ি ছিল এবং তাকে জানায় যে তারা 3000 স্টেপ নিচে নেমে একটি ওয়াটারফল ট্রেকিং করে যাবে। লাস্ট তার পরিবারের সঙ্গে তাদের কথা হয় দুপুর 1:30টার সময়। 1:49 নাগাদ তাদের লাস্ট কল হয় এবং সেই কলে সে তার শাশুড়িকে জানায় যে তারা ভীষণ টায়ার্ড, এত দূর নিচে গিয়েছে আবার ওপরে উঠেছে, এখন তারা আবার স্কুটি নিয়ে তাদের যে হোটেল হোমস্টে বুক করা আছে সেখানে তারা চলে যাবে। এটাই সোনামের এবং রাজার পরিবারের সাথে এদের দুজনার লাস্ট কথোপকথন হয়। এর পরের থেকে 23 তারিখ রাত পর্যন্ত এই দুই পরিবারের লোকেরাই কন্টিনিউয়াসলি এদের দুজনকে ফোন করে যেতে থাকে, কিন্তু এদের দুজনারই ফোন সেই সময় সুইচ অফ আসছিল। এরাও ভীষণ চিন্তিত হয়ে যায়, যেহেতু এই দুই পরিবার এদের কোনো খোঁজ খবর পাচ্ছিল না বলে এরা ফার্স্টে যায় ইন্দোর পুলিশের কাছে এবং সেখান থেকে মেঘালয় পুলিশকে, লোকাল পুলিশকে জানানো হয় পুরো ব্যাপারটা। জানানোর পর যেহেতু পরিবার ভীষণ সম্ভ্রান্ত একটি পরিবার ছিল, তাই ইন্দোরের যে মুখ্যমন্ত্রী তিনিও হস্তক্ষেপ করে এই ব্যাপারে এবং মেঘালয়ের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকে তিনি জানান পুরো ব্যাপারটা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর প্রেসারের কারণে মেঘালয় পুলিশ বাধ্য হয় যে ব্যাপারটিকে খুব তাড়াতাড়ি তদন্তের আওতায় নিয়ে আসার। পুলিশের ওপর প্রেসার ক্রিয়েট হতেই মেঘালয় পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে দেয়, কিন্তু এরই মধ্যে 24 তারিখ প্রচন্ড বৃষ্টির কারণে সেই যে তল্লাশি চলছিল সেই তল্লাশি বন্ধ হয়ে যায়। 25 তারিখ সকাল থেকে জোর কদমে তল্লাশি শুরু হয়। এর জন্য পুলিশ লোকাল যে বাসিন্দা রয়েছে এবং গাইড রয়েছে তাদেরও সাহায্য নেয়। তারা প্রত্যেকটা এলাকা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তাদের হাতে কিছুই মেলে না। বৃষ্টি পড়ার কারণে তদন্তে বাধা পড়ছিল বেশ। এই করতে করতে 3-4 দিন কেটে যায় এবং আসে 2 তারিখ মানে 2 জুলাই। 2 জুলাই পুলিশ স্নিপার ডগ নিয়ে সেই পার্টিকুলার এলাকা, যেই এলাকায় স্কুটিটা লাস্টবার দেখা গিয়েছিল এবং ওদের দুজন কাপলকেও দেখা গিয়েছিল বলে সবাই জানিয়েছে, তো সেই এলাকার থেকে 25 কিলোমিটার দূরে একটি 100 ফুট খাদের নিচে রাজা রঘুবংশীর
গলা পচা মৃতদেহ উদ্ধার হয়, কিন্তু সোনাম রঘুবংশীর কোনো খোঁজ মেলে না। আর এই খবর মিডিয়ায় আউট হতে মেঘালয় ট্যুরিজমের ওপর প্রশ্ন ওঠে। মেঘালয়ে এত লোক ঘুরতে আসে এই সিনেম্যাটিক ভিউ উপলব্ধি করার জন্য, সেখানে তাদের নিরাপত্তা কোথায়? এমনও প্রশ্ন ওঠে যে হয়তোবা সোনাম রঘুবংশীকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে আর রাজা রঘুবংশীকে হত্যা করে ফেলা হয়েছে, বা এই কাজ হয়তো কোনো লোকাল ট্রাইবেরও হতে পারে। এই ধরনের জল্পনা কল্পনা যখন গোটা সমাজের মধ্যে চলছে মেঘালয়কে নিয়ে, সেই কারণেই মেঘালয় পুলিশের ওপর বেশ প্রেসার ক্রিয়েট হতে থাকে এবং তারা আরো জোর কদমে তদন্ত চালায়। সেই তদন্ততে তারা জানতে পারে একটি ক্লু। কি সেই ক্লু? ক্লুটা ঠিক এরকম, যেদিন সকালবেলায় মানে 23শে মে রাজা এবং সোনাম ট্রেকিং এর জন্য স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছিল হোটেল থেকে, আর হোটেল থেকে যে গাইড প্রোভাইড করানোর কথা বলছিল, সেই গাইড লক্ষ্য করে যে সোনাম এবং রাজা দুজনা স্কুটি করে যাওয়ার সময় ওরা দুজন শুধু একাই ছিল না, ওদের সঙ্গে আরো 3জন ব্যক্তি ছিল এবং সেই 3জন ব্যক্তি ভীষণ ফ্লুয়েন্টলি হিন্দিতে কথা বলছিল। যদি তারা মেঘালয়ের লোকাল লোক হতো, তারা এত ফ্লুয়েন্টলি হিন্দিতে কথা বলতে পারতো না, কারণ মেঘালয়ের লোকাল লোকেরা একমাত্র খাসি ভাষা আর ইংলিশ ভাষাতেই কথা বলতে পারে। আর সেই কারণেই পুলিশের সন্দেহ যায় সেই 3জন ব্যক্তির দিকে। আর এই 3জন ব্যক্তিকে খোঁজার জন্য মেঘালয় পুলিশ সাহায্য নেয় উত্তরপ্রদেশ এবং ইন্দোর পুলিশের। এরই মাঝখানে আরেকটা আশ্চর্য জিনিস ঘটে। 8ই জুন হঠাৎই রাত 12টার সময় সোনামের যে দাদা ছিল তার ফোনে একটি কল আসে। কলের ওপাশ থেকে আওয়াজটি ভেসে আসছিল সোনামের। সোনাম কাঁদতে কাঁদতে জানায় যে তার সামনে তার স্বামীর হত্যা করা হয়েছে এবং সে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তো তখন তাকে তুলে নিয়ে আসা হয়েছে। সে কিছু জানে না এতদিন তার সাথে কি হয়েছে এবং সে কোথায় আছে। সে সেই সময় অঝরে কাঁদছিল, তাই তার দাদা তাকে জানায় যে সে যার ফোন নিয়েছে তার ফোনটা তার হাতে দিতে। যখন তার ফোনটা সোনাম তার হাতে দিয়ে দেয়, মানে যার ফোনটা ছিল তার হাতে দিয়ে দেয়, সেই সময় সেই ব্যক্তি সোনামের দাদাকে জানায় যে সে এখন গাজীপুরে রয়েছে এবং রোড সাইড একটি ধাবা আর মালিক সে, এবং সেই ধাবাতেই সোনাম বসে আছে। তার দাদা সেই ধাবার মালিককে জানায় যে সোনামকে যেন এখন সেই মুহূর্তে ওখানেই বসিয়ে রাখা হয় এবং লোকাল পুলিশের সাথে কন্ট্যাক্ট করে জানানো হয় যে সোনাম রঘুবংশীকে খুঁজে পাওয়া গেছে। সেই কথা মতো ধাবার মালিক লোকাল থানায় খবর দেয় এবং লোকাল থানায় খবর দেওয়ার পর লোকাল থানার পুলিশ এসে সোনাম রঘুবংশীকে নিজেদের আওতায় নিয়ে নেয়। আর এরই মাঝখানে মেঘালয় পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ এবং ইন্দোর পুলিশের ঘটনে ওই 3 ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়। ওই 3 ব্যক্তির মধ্যে একজন ছিল রাজ কুশওয়াহা, দ্বিতীয়জন বিশাল সিং চৌহান আর তৃতীয়জন আকাশ রাজপুত। এদের 3 জনেরই বয়স ছিল 19 থেকে 22-এর মধ্যে। আরো জানা যায় যে এদের সঙ্গে আরো একজন ছিল, তার নাম আনন্দ সিং কুর্মি। এই 4 জনকে ধরে নিয়ে আসার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এই হত্যার কারণ কি, তখন জানা যায় আসল রহস্য। রাজা রঘুবংশীর নববিবাহিতা স্ত্রী সোনাম রঘুবংশী এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। কারণ হলো সোনাম রঘুবংশীর সাথে এই রাজ কুশওয়াহা, যে কিনা সোনাম রঘুবংশীর যে প্লাইউডের কোম্পানি ছিল সেই কোম্পানির একজন সাধারণ কর্মচারী ছিল, তার সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। যেহেতু সে একজন সাধারণ কর্মচারী, তাই তার পরিবার কখনোই তাদের বিয়ের জন্য মেনে নেবে না। আর ঠিক এই কারণেই সোনাম রঘুবংশী রাজা রঘুবংশীর সাথে বিয়ে করে এবং বিয়ের পর তাকে হত্যা করবে এই প্ল্যান বিয়ের আগের থেকেই তারা করতে থাকে। হত্যার পর সে কিছুদিন গা ঢাকা দেবে এবং গা ঢাকা দিয়ে সে হঠাৎই কোনো এক জায়গায় এমন ভাবে উদয় হবে যে সে এটা সমাজকে বা পুলিশকে দেখানোর চেষ্টা করবে যে সে কিছুই জানতো না, তাকে এরকম ভাবে অপহরণ করা হয়েছে এবং অপহরণ করে কোথাও হয়তো লুকিয়ে রাখা হয়েছে, সে নির্দোষ। তো এরপরে সে যখন বাড়িতে ফিরে আসবে,
বাড়িতে ফিরে আসার পর সে যেহেতু বিধবা, তো একটা বিধবা মেয়ের যাতে দ্বিতীয়বার আবার সংসার হয়, সেই কারণে হয়তো রাজা কুশবাহার সাথে তার বিয়েটা তার পরিবার মেনে নেবে। এই কারণেই সে বিয়ের আগের থেকে রাজা রঘুবংশীর সাথে বিয়ে করে, এবং বিয়ে করে মার্ডার করার প্ল্যান সে বিয়ের আগের থেকেই সেরে রাখে। মেঘালয়ে যাওয়ার যে ট্যুর প্ল্যান, সেই ট্যুর প্ল্যান সে নিজেই করে, এবং টাকা দিয়ে যে এই 3জন ভাড়াটে যে গুন্ডা ছিল তারা মেঘালয়ে নিয়ে যাওয়া করায়, এবং সেখানে গিয়ে তার স্বামীকে নিজের সামনে হত্যা হতে দেখে। প্রথমে তাদের দুবার প্ল্যান ফেল হয়ে যায়। তৃতীয়বার তারা এই ওসরা হিলের যে 100 ফিট ওপরে, মানে নিচে 100 ফিট খাদ, ওপর 100 ফিট ওপরে যে জায়গা রয়েছে, সেখানে তারা ঘুরতে ঘুরতে পৌঁছায়, এবং সেই 3জনকে বলে যে হিট হিম, বারবার একই কথা বলে তাকে মেরে ফেলার জন্য। এবং তাদের মধ্যে একজন প্রথমে তার মাথায় আঘাত করে, মানে রাজা রঘুবংশীর মাথায় আঘাত করে, এবং আরেকজন পেছনে আঘাত করে। রাজা রঘুবংশী মাটিতে পড়ে যাওয়ার পর তারা একটি ধারালো অস্ত্র দিয়ে রাজা রঘুবংশীর যে মৃত্যু সেটা নিশ্চিত করার পর এরা 4জনেই মিলে রাজা রঘুবংশীকে তোলে, এবং তুলে 100 ফিট নিচে যে জঙ্গল দিয়ে যে খাদ রয়েছে সেই খাদের মধ্যে ফেলে দেয়। এবং প্রত্যেকেই ভাবে যে হয়তো এই জায়গায় কেউ আসে না, তাই হয়তো রাজা রঘুবংশীর দেহ এইভাবেই কোথাও মাটিতে মিশে যাবে, এবং তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার একটা প্ল্যানিং করে। প্ল্যানিং এর মতো তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু ওই যে বলে না, সত্যি কোনোদিনও চাপা দেওয়া যায় না। তোমাদের সবার কাছে একটাই প্রশ্ন, যে আজ সমাজে যে ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে, বিগত 1 বছর ধরে আমরা এই ধরনের ঘটনা বারবার শুনছি, বারবার সংবাদ মাধ্যমে শুনছি, সোশ্যাল মিডিয়াতে শুনছি, যে নিজের স্ত্রী তার স্বামীকে হত্যা করে দিচ্ছে, বা যে কোনো মানুষ যে কোনো কারণে কাউকে না কাউকে হত্যা করছে। তো আমি একটা কথাই জিজ্ঞাসা করি, যে একটা মানুষকে সামনে আমি মেরে ফেলছি আমার শুধুমাত্র সাধারণ একটা স্বার্থ উদ্ধারের জন্য, তো এই ধরনের যে মানসিকতাটা ধীরে ধীরে এই সমাজে যে জন্ম নিচ্ছে, তো দ্বিতীয় দিন আপনাদের সাথেও এই ধরনের ঘটনা ঘটবে কিনা আপনারা তো জানেন না। সোনাম এবং ওই 4জন ব্যক্তি এই যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, এই কেসটি এখন বিচারাধীন, এখনো পর্যন্ত বিচার হয়নি। আর আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে আপনাদের কি মত এই ঘটনার থেকে, সেই মতামতটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।